মেইনলি পেশেন্টের হচ্ছে সবচেয়ে এক নম্বরে রাখার চেষ্টা করবা হচ্ছে এটা ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য ইউরিন অ্যান্ড আই, যেটা হচ্ছে আমাদের জন্ডিস ইন্ডিকেট করে পেশেন্টের। সেকেন্ডলি হচ্ছে যে সিমটমস গুলা থাকে এগুলাকে একসাথে বলা হয় প্রোড্রোমাল সিমটমস। কি কি থাকে? এই যে লস অফ অ্যাপেটাইট, নশিয়া, ভমিটিং, পেইন, ডিসকমফোর্ট, আপার অ্যাবডোমেন, জেনারেলাইজড উইকনেস, এগুলো মোটামুটি থাকবে এজ আ হোল। তো এখানে হচ্ছে পেশেন্টের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যেভাবে তোমরা লেখো লিখবা, এটা তেমন কিছু না। আর ভাইরাল হেপাটাইটিসে কিন্তু পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি অনেক ইম্পর্টেন্ট, কারণ হেপাটাইটিস বিসিডি এগুলা কিন্তু হচ্ছে ব্লাড বর্ন ডিজিজ, এগুলা কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে। এবং হেপাটাইটিস বি এর ক্ষেত্রে স্পেশালি 90% ট্রান্সমিশন হচ্ছে ভার্টিক্যালি হয়, ফ্রম মাদার টু চাইল্ড। এই জন্য ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট। আবার এগুলো সেক্সুয়াল রুটেও স্প্রেড হয়, যার জন্য স্পাউসের হিস্ট্রিটাও কিন্তু নিতে হবে। তারপরে হচ্ছে শোনো, সবসময় জেনারেল এক্সামিনেশন তোমরা যেভাবে করে শিখছো সেভাবে লিখবা, এই আব্দুল্লাহর মতো করে এভাবে লেখার দরকার নেই। ওই যে অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেশন, টেকুবিটাস, অ্যানিমিয়া, জন্ডিস, ক্লাবিং, সায়ানোসিস, ইডিমা, ডিহাইড্রেশন যেভাবে করে লেখো সেভাবে করে লিখবা। তারপরে হচ্ছে এখানে কিন্তু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে এই যে জন্ডিসটা থাকবে, এবং পেশেন্ট হচ্ছে ইল লুকিং বা এরকম কিছু একটা পেতে পারো। এনিওয়ে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এভাবে করে লিখবা, এগুলো আসলে নর্মাল থাকবে। বাট অ্যাবডোমেনে এই যে হেপাটোমেগালি পাবা এখানে, যেটা আমরা হচ্ছে বলছি যে এখানে হলো পেশেন্টের হলো লিভার ইজ পালপেবল সামথিং সেন্টিমিটার ফ্রম দ্য রাইট কোস্টাল মার্জিন ইন দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফোসা, এভাবে করে হচ্ছে সুন্দর করে লিখবা। এবং এখানে অবভিয়াসলি পেশেন্টের হলো টেন্ডার থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। টেন্ডার হেপাটোমেগালি আমরা পড়ছি যে ভাইরাল হেপাটাইটিস, তার সাথে হচ্ছে হেপাটিক অ্যাবসেস, এই দুইটা হচ্ছে কমন কেস। আপার বর্ডার অফ দ্য লিভার ডানেস কোন জায়গায় আছে? ফিফথেই থাকে। দেন এখানে হচ্ছে অবভিয়াসলি অ্যাসাইটিস পাবা না, কারণ এখানে এটা সিএলডির ক্ষেত্রে পাওয়া যায়, এখানে আসবে না। সো এই তো এখন মাই ডায়াগনোসিস ইজ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। এখন এখানে হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তোমরা কি কি রাখতে পারো? অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। হিমোলাইটিক জন্ডিস এবার দেখলাম এক্সটার্নাল খুব একটা এটা একসেপ্ট করতেছে না, বাট হিমোলাইটিক জন্ডিস একটা ভালো একটা ডিডি। আর এক্সটার্নাল এবার একটা ডিডি রাখছে যে অ্যাকিউট অন ক্রনিক লিভার ডিজিজ, ওইটা তোমরা রাখতে পারো। ওয়েলস ডিজিজ রাখার কোনো দরকার নেই, আমাদের দেশে এটা কমন না। তো অবস্ট্রাকটিভ জন্ডিস কেন না? কারণ অবস্ট্রাকটিভ জন্ডিসে কিছু ফিচার থাকে, যেমন ইচিং, স্ক্র্যাচ মার্ক, তারপরে হচ্ছে ক্লে কালার্ড স্টুল, তার সাথে ডার্ক ইউরিনও থাকে, ঠিক আছে। আর হিমোলাইটিক জন্ডিসে কি থাকে? একটা ট্রায়াড থাকে, অ্যানিমিয়া, জন্ডিস, হেপাটোমেগালি, সরি অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লিনোমেগালি, তিনটার একটা ট্রায়াড থাকে। তাছাড়া এই যে হিমোলাইটিক জন্ডিস গুলো, এই যে হিমোলাইটিক বাচ্চা, আমি জানি না তোমরা দেখছো কিনা, থ্যালাসেমিয়ার বাচ্চা, ওই যে ফ্রন্টাল প্যারাইটাল বসিং, হ্যাঁ, মঙ্গোলয়েড ফেস থাকে, ওই ধরনের, এটা কনজেনিটাল। সো এটা আসলে অ্যাডাল্ট পেশেন্টের ডিডি, এজন্যই আসলে রাখাটা খুব একটা সাপোর্ট করে না অনেকে। আর অ্যাকিউট অন ক্রনিক লিভার ডিজিজ কেন না? এটা হচ্ছে সিএলডির কোনো হিস্ট্রি পেশেন্টের নাই। সিএলডির হিস্ট্রি থাকলে সিএলডির ফিচার্স গুলো আসবে, ওটা আমরা যখন সিএলডি পড়বো তখন আমরা ডিসকাস করবো সিএলডির ফিচার গুলো। সো ভাইরাল হেপাটাইটিসে হচ্ছে অবভিয়াসলি লিউকোপেনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস, তো যে কোনো ভাইরাল ইনফেকশনেই এই ফিচারটা থাকে। অর্থাৎ ডাব্লিউবিসি কমে যাবে, মানে নিউট্রোফিল কমে যাবে, সহজ কথা। যদি নিউট্রোফিল কমে যায় তাহলে রিলেটিভলি লিম্ফোসাইটের পার্সেন্টেজটা বাড়ে। আর এলএফটির মধ্যে অবভিয়াসলি বিলিরুবিন বাড়বে, এএলটি বাড়বে। এখানের জন্য বেশি স্পেসিফিক এটাই এএলটি, মানে এসজিপিটি বলে যেটাকে, এটা হচ্ছে বেশি স্পেসিফিক। আর হচ্ছে এএলপি মে বি হাই, তেমন একটা ইম্পর্টেন্ট না। প্রোথ্রম্বিন টাইম প্রলংড। ভাইরাল মার্কার খুব ইম্পর্টেন্ট, এখানে ভাইরাল মার্কার দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারবো কোন ভাইরাস। তো হেপাটাইটিস ভাইরাস পাঁচটা থাকে, এবিসিডি, যার মধ্যে এ আর ই হচ্ছে ফিকো ওরালি স্প্রেড হয়। সো এই দুইটা কিন্তু অ্যাকিউট ইনফেকশন করে। তো এই যে এটার ক্ষেত্রে, এ এর ক্ষেত্রে দেখো অ্যান্টি এইচএভি, আর হচ্ছে ই এর ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি এইচইভি। দিস আর দ্য টু ইম্পর্টেন্ট, মানে অ্যাকিউট ইনফেকশনের জন্য। এখন অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে কমন কোনটা? সেটা হচ্ছে অ্যান্টি এইচএভি। আর অ্যান্টি এইচইভির একটা ইম্পর্টেন্স আছে, এটা হচ্ছে ডেডলি ইন প্রেগনেন্ট উইমেন। তারপরে হেপাটাইটিস সি এর এগেনস্টে অ্যান্টি এইচসিভি করব। হেপাটাইটিস বি এর মার্কার গুলো একটু আলাদা করে জানা দরকার। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হচ্ছে এইচবিএস এজি, তারপরে এইটার এগেনস্টে একটা অ্যান্টিবডি থাকে, অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। তারপরে হচ্ছে
আচ্ছা এটা লিখে দিচ্ছি আমি, লাইক অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি, এটা এই সারফেসের এগেইনস্টে। তো এটা মনে রাখতে হবে যে এইচবিএস এজি সবার ফার্স্টে হচ্ছে ব্লাডে অ্যাপিয়ার করে সারফেস অ্যান্টিজেন। তো এটা মোটামুটি 6 মান্থ পর্যন্ত পারসিস্ট করতে পারে ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে তোমার এই যে আমি যেটা লিখলাম অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করে হচ্ছে যখন পেশেন্ট ভালো হয়ে যাবে, ইনফেকশনের পরে ভালো হয়ে গেলে, অথবা যারা ভ্যাকসিনেটেড আমাদের মতো ভ্যাকসিনেটেড পার্সনের ক্ষেত্রে এই অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করে। সো এই দুইটার মাঝখানে যে টাইমটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে উইন্ডো পিরিয়ড। মানে অ্যান্টিজেন ব্লাড থেকে ডিসঅ্যাপিয়ার করে গেছে 6 মাসের বেশি, বাট অ্যান্টিবডি তখনও অ্যাপিয়ার করে নাই। এই উইন্ডো পিরিয়ডে কোনটা থাকে, এই যে এটা অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি, মানে কোর অ্যান্টিবডিটা হচ্ছে কমনলি হলো সরি অ্যান্টি এইচবিই অ্যান্টিবডি, মানে এনভেলপ অ্যান্টিবডিটা হচ্ছে তখন হলো উইন্ডো পিরিয়ডের জন্য আমরা করব। এনিওয়ে, এনভেলপ অ্যান্টিজেনটা কি, এনভেলপ অ্যান্টিজেনটা হচ্ছে রেপ্লিকেশন ইন্ডিকেট করে, এই আর কি। আর কোর অ্যান্টি বডি যেটা, সেটা হচ্ছে ওই যে প্রি কোর মিউটেশনের ক্ষেত্রে, যাক এটা এগুলো তোমাদের এত দরকার নেই। দেন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম, আর আদার কিছু আমরা করতে পারি জাস্ট দেখার জন্য আন্ডারলাইং কজ, এই আর কি। আর হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, এটা হচ্ছে সবার ফার্স্টে ব্লাডে অ্যাপিয়ার করে এবং এটা স্পেসিফিক। আর হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ এর সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে হুইচ আর দ্য ডিএনএ ভাইরাস আর হুইচ আর দ্য আরএনএ ভাইরাস ইন হেপাটাইটিস ভাইরাস এমং হেপাটাইটিস ভাইরাস। তো মনে রাখবা সবসময় হেপাটাইটিস বি ভাইরাসটাই শুধুমাত্র ডিএনএ ভাইরাস, বাকি যে 5টা বাকি যে 4টা আছে সেই 4টা কিন্তু হচ্ছে আরএনএ ভাইরাস। আচ্ছা, কজেস অফ অ্যাকিউট হেপাটাইটিস, যদি কোশ্চেনটা অ্যাকিউট হেপাটাইটিসের কজ জিজ্ঞাসা করে, তাহলে ভাইরাল কজ হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল কজ। তারপরে আর কি কি হতে পারে, প্যারাসিটামল, অ্যালকোহল টক্সিসিটি হতে পারে। তারপরে হচ্ছে কিউ ফিভার, টক্সোপ্লাজমা, এ ধরনের আনকমন কয়েকটা কজ আছে, এই যে অ্যামানিটা ফাইলয়েড মাশরুম, এগুলা হচ্ছে মোটামুটি অ্যাকিউট হেপাটাইটিস করে। এখন ভাইরাল কজের মধ্যে কোন কোন ভাইরাস হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস করে, সেটা কিন্তু হেপাটাইটিস এ, বি আর ই, এই 3টা হচ্ছে অ্যাকিউট করে। মানে এ আর ই তো করেই আমরা জানি, ফিকো ওরালি স্প্রেড হয়, তার সাথে বিও কিন্তু হচ্ছে অ্যাকিউট করতে পারে। আচ্ছা তারপরে হচ্ছে আহ, আর ক্রনিক হেপাটাইটিস তাহলে কারা করবে, তাহলে হচ্ছে বিসিডি, আর তার সাথে হচ্ছে তোমার হলো এখানে এটার আন্ডারে অনেকগুলো ড্রাগস আনতে পারো তোমরা, হ্যাঁ। অ্যান্টি টিউবারকুলার ড্রাগ গুলো কিন্তু করে, এখানে দেয় নাই। তারপরে হচ্ছে এই যে এই 3টা ডিজিজ কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবারও অনেক শুনতে চাইছে এই 3টা ডিজিজের নাম। সেটা হচ্ছে উইলসন ডিজিজ, হিমোক্রোমাটোসিস আর আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। উইলসন ডিজিজে কি হয়, সেরুলোপ্লাজমিন ডেফিসিয়েন্সি হয়, যার জন্য পেশেন্টের কপার ডিপোজিশন হয় ইন দ্য লিভার। তারপরে হিমোক্রোমাটোসিসে কি হয়, আয়রন ডিপোজিশন হয়। আর এই যে এই 3টা ডিজিজ এর ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে সিএলডি তেও হেপাটোমেগালি পাবো। আমি যে বললাম যে সিএলডি তে হেপাটোমেগালি পাই 3টা ক্ষেত্রে, একটা হচ্ছে আর্লি স্টেজে, একটা হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজে, আর একটা হচ্ছে এই যে এই 3টা ডিজিজের ক্ষেত্রে, উইলসন, হিমোক্রোমাটোসিস, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। তারপরে এই যে ভাইরাস কজিং হেপাটাইটিস বলে ফেলছি অলরেডি, যে এবিসিডি, তার সাথে ইপস্টিন বার, সাইটোমেগালো, হ্যাপিস সিমপ্লেক্স আর ইয়েলো ফিভার, এগুলোই, এটা দরকার নাই। আচ্ছা, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ভাইরাল হেপাটাইটিস, তাহলে অ্যাকিউট ফালমিনেটিং হেপাটিক ফেলিয়ার খুবই ইম্পর্টেন্ট, রিল্যাপসিং হেপাটাইটিস, কোলেস্টেটিক হেপাটাইটিস বেশি একটা ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট, এই যে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, এখান থেকে আলটিমেটলি সিরোসিস হয়ে হেপাটোসেলুলার কার্সিনোমা বা হেপাটোমা হতে পারে, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। আর দু একটা আনকমন কজ মাঝে মাঝে লাগে, যেমন এই যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এই আর কি। তাহলে হচ্ছে আমরা ভাইরাল হেপাটাইটিস এর ট্রিটমেন্ট কি, জাস্ট আসলে কোনো ট্রিটমেন্ট নাই, মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট, ঠিক আছে, মেইনলি বেড রেস্ট দিবা, নরমাল ডায়েট, সিমটোমেটিক সাপোর্টিভ, ওই যে ওইটাই বলছে। আর যেগুলো হেপাটোটক্সিক জিনিস সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন সিডেটিভ, হ্যাঁ, অ্যালকোহল, অ্যালকোহল তো অবভিয়াসলি খাওয়া যাবে না, কারণ অ্যালকোহলের এটা লিভারের জন্য খারাপ। সো এগুলাই। প্রগনোসিস একটা জিনিস একটু দেখতে হবে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে, প্রগনোসিসটা যে 90 to 95% ক্ষেত্রে পেশেন্ট হলো 6 মাসের মধ্যে ফুল রিকভার করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। আর বাকি 5 থেকে 10% অনলি ক্রনিক ইনফেকশন ডেভেলপ করে।
আর এখান থেকে ভাইরাস সম্পর্কে জাস্ট ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস কোনটা যেটা বলে দিলাম, ওইটুকুই জানলেই চলবে। হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্টের মধ্যে আলাদা করে এই যে হোয়াট আর দ্য অ্যান্টিভাইরাল ইউজড এগেইনস্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তো নতুন ডেভিডসন অনুযায়ী কিন্তু এটা হচ্ছে এন্টেক্যাভির আর টেনোফোভির, এই দুইটার নাম মনে রাখতে হবে। এই দুইটা ড্রাগ হচ্ছে এই হেপাটাইটিস বি এর এগেইনস্টে স্পেসিফিক। এছাড়া ল্যামিভুডিন তোমরা বলতে পারো, বাট এন্টেক্যাভির আর টেনোফোভির আর দ্য ফার্স্ট চয়েস। আর এগুলো তেমন একটা দরকার নাই, ওয়েলস ডিজিজ এসব লাগবে না। এই তো মোটামুটি হেপাটাইটিস থেকে তোমাদের হলো এইটুকু আইডিয়া রাখলেই চলবে, আর কিছু দরকার নাই। আমরা সিএলডি টাও একটু দেখার চেষ্টা করি, সময় আছে যেহেতু। তো সিএলডি তে হচ্ছে আচ্ছা, হেপাটাইটিস থেকে কারো কোনো কোশ্চেন ছিল? আচ্ছা, না থাকলে আমরা সিএলডি টা শুরু করি। তো সিএলডি তে হচ্ছে পেশেন্টের হলো মেইনলি কি কি থাকবে, অ্যাবডোমেন সোয়েলিং থাকবে, এবং যেহেতু সোয়েলিং থাকে তাহলে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, সেন্স অফ হেভিনেস থাকবে। এবং এখানে অবভিয়াসলি যেহেতু ফ্লুইড জমা হয়ে যাচ্ছে তাই কিডনি দিয়ে বেশি একটা এক্সক্রিটেড হয় না, তাই স্ক্যান্টি মিকচুরেশন হবে। সো সিএলডি তে হচ্ছে পেশেন্টের এই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, যে তার একটা হি সাফার্ড ফ্রম জন্ডিস সামথিং ইয়ার্স ব্যাক, এই ধরনের একটা হিস্ট্রি থাকতে পারে, কারণ তার মানে ইন্ডিকেট করে পেশেন্টের হলো হেপাটাইটিস হয়েছিল, সেখান থেকে হয়েছে। পার্সোনাল হিস্ট্রিটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট হচ্ছে অ্যালকোহলিক কিনা। কারণ সিএলডির কয়েকটা ইম্পর্টেন্ট কজ কি, একটা হচ্ছে ভাইরাল কজ হতে পারে যেটা হচ্ছে হেপাটাইটিস অরিজিন থেকে, তারপরে অ্যালকোহলিক লিভার ডিজিজ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তারপরে যে ওই তিনটা মেটাবলিক ডিজিজ যেটা বললাম, উইলসন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, হিমোক্রোমাটোসিস, ওগুলো, এই ধরনের কিছু কজ। তো এখানে অ্যালকোহলিক লিভার ডিজিজটা কিন্তু ইম্পর্টেন্ট, যার জন্য পার্সোনাল হিস্ট্রিটা আমার নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রি সিমিলারলি হেপাটাইটিসের জন্য নিতে হবে। এখানে পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে একটা হেপাটিক ফেসেস বলতে একটা জিনিস আছে, এটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে পেশেন্টের হলো এই যে এই ধরনের পিঞ্চড ফেস, সানকেন আই, হলো টেম্পোরাল ফোসা, মাডি কমপ্লেক্সন, হ্যাঁ, এই ধরনের কিছু ফিচার্স এখানে অ্যাপিয়ার করে। পেশেন্ট কিছুটা ইকটেরিক অ্যানিমিক থাকবে অবভিয়াসলি, কারণ জন্ডিস আসবে এখানে। আর সিএলডি এর কিছু স্টিগমাটা আছে, যেমন হচ্ছে পিগমেন্টেশন, ইডিমা। ইডিমা তো অবভিয়াসলি থাকে, কারণ এটা হচ্ছে তোমার একটা ট্রান্সুডেটিভ কজ, সারা শরীরে পানি চলে আসে। তারপর স্টিগমাটার মধ্যে এই যে স্পাইডার এনজিওমা, ক্লাবিং, লিউকোনাইকিয়া, পামারিরাইদেমা, গাইনিকোমেশিয়া, ডুপুইট্রেন্স কন্ট্রাকচার, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে সিএলডি এর হচ্ছে স্টিগমাটা। স্টিগমাটাটা তোমরা ভালো করে পড়বা, একটু পরে আসতেছে। ফ্ল্যাপিং ট্রেমার কি ইন্ডিকেট করে, হেপাটিক এনকেফালোপ্যাথি ইন্ডিকেট করে। হেপাটিক এনকেফালোপ্যাথি কি, সেটা হচ্ছে যে মার্ক্যাপটোপিউরিন ডিপোজিশনের জন্য মেইনলি হচ্ছে পেশেন্টের এনকেফালোপ্যাথি ডেভেলপ করে সিএলডি পেশেন্টের। তো এটা ফ্ল্যাপিং ট্রেমার না থাকা, অ্যাবসেন্ট থাকা মানে তার এনকেফালোপ্যাথি হয় না এখনো। দেন এই যে এসআইটিস থাকলে যা যা থাকে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকবে, ফ্ল্যাঙ্ক ফুল থাকবে, আম্বিলিকাস ইভার্টেড থাকবে, সেই জিনিসগুলো এখানে দেয়া আছে। লিভার এই যে বললাম যে ইউজুয়ালি নট পালপেবল, যদি হচ্ছে পেশেন্টের হলো এটা ভাইরাল কজ হয় বা এই ধরনের কজ হয়, ওই তিনটা ক্ষেত্রে অনলি হেপাটোমেগালি থাকে। স্যার ফ্ল্যাঙ্ক ফুল মানে কি, মানে হোয়াট আর ফ্ল্যাঙ্ক মানে, এক্সাইটিস? হ্যাঁ, কারণ ফ্ল্যাঙ্ক মানে কি, একটা মানুষের হচ্ছে আমাদের হলো এই যে এরকম থাকে না অ্যাবডোমেনটা, ফ্ল্যাঙ্ক ফুল মানে হচ্ছে তার হলো এরকম থাকবে না। ফ্ল্যাঙ্ক ফুল মানে হচ্ছে তার ধরো এরকম থাকবে পেশেন্টের দুইটা সাইড আর কি, মানে এটা স্ট্রেইট আর কি, আঁকতেও পারতেছে না, এরকম আর কি, এই শেপটা হচ্ছে লস্ট হয়ে যাবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার হলো ফ্ল্যাঙ্ক ফুল বলে। দেন হচ্ছে আমার একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে, আচ্ছা স্প্লিনোমেগালি তো থাকবে এখানে অবভিয়াসলি। আর হচ্ছে মানে স্প্লিনোমেগালি ইন্ডিকেট করে পোর্টাল হাইপারটেনশন। আর এখানে এই যে টেস্টিস অ্যাট্রফি, এইটা কেউ দেখতে ভুল করবা না, স্পেশালি মেয়েরা, ঠিক আছে? অনেকে হচ্ছে এটা মিস হয়ে যায়, কিন্তু বোথ টেস্টিস অ্যাট্রফি পেশেন্টের হচ্ছে টেস্টিকুলার এক্সামিনেশন করতে হবে, অথবা পেশেন্টকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করে নিতে হবে যে টেস্টিস অ্যাট্রফি হয়েছে কিনা। এখন এখানে একটা আবার ফ্যালাসি আছে, পেশেন্টের টেস্টিস অ্যাট্রফি হয় কিন্তু তোমরা জানো স্ক্রোটামের ভিতরে টেস্টিস থাকে। এখন এখানে আবার ফ্লুইড ডিপোজিশনের জন্য কিন্তু স্ক্রোটাল সোয়েলিং পাওয়া যেতে পারে, মানে স্ক্রোটাম সোয়েলড আপ হতে পারে কিন্তু টেস্টিস কিন্তু অ্যাট্রফি হয়ে যাবে। তারপরে হচ্ছে ফ্লুইড থ্রিল প্রেজেন্ট, আচ্ছা ফ্লুইড থ্রিল বা শিফটিং ডালনেস যেটাই প্রেজেন্ট থাকুক, তোমার এসআইটিস থাকবে, সহজ কথা। এই এসআইটিস আর স্প্লিনোমেগালি এই দুইটা জিনিস থাকে দেখেই হচ্ছে এটা হলো আমরা বলি সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন।
এই যে মাই ডায়াগনোসিস ইজ সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন। সো এই যে কেন পোর্টাল হাইপারটেনশন বলতেছি আমরা, কারণ স্প্লিনোমেগালি এন্ড অ্যাসাইটিস আছে এই জন্য। সো আচ্ছা এটা কি, এটা লাগবে না। ইনভেস্টিগেশন কি, আচ্ছা এখানেও এলএফটি দিয়ে শুরু করবা যেভাবে আমরা করছি। আলট্রাসোনোগ্রাম এখানে খুবই ইম্পর্টেন্ট। আলট্রাসোনোগ্রামে একটা শ্রাঙ্কেন ছোট লিভার পাবো, তার সাথে আমরা স্প্লিনোমেগালি, অ্যাসাইটিস, ডাইলেটেড পোর্টাল ভেইন এগুলো পাবো, ভাইটাল মার্কার আগে যেরকম করলাম। তারপরে একটা জিনিস যে সিএলডির কমপ্লিকেশন হিসাবে কিন্তু পেশেন্টের হিমোরয়েড আর ইসোফেজিয়াল ভ্যারিসেস এই দুইটা জিনিস ডেভেলপ করতে পারে। সো ওই দুইটার ম্যানেজমেন্টও একটু জানা উচিত। হিমোরয়েডের ক্ষেত্রে আমরা হচ্ছে ওই যে ডায়োজমিন, হিসপেরিডিন দেই। তারপর সার্জারিতে তোমরা জানো হিমোরয়েডেক্টমি করা হয়। ইসোফেজিয়াল ভ্যারিসেস এর ক্ষেত্রে পেশেন্টের হলো ইনিশিয়ালি যদি নন ব্লিডিং থাকে তাহলে হচ্ছে প্রোপানোনল বিটা ব্লকার দেওয়া হয় আর কি। আর যদি ব্লিডিং ইসোফেজিয়াল ভ্যারিসেস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে টার্লিপ্রেসিন দেওয়া হয়, আইভি টার্লিপ্রেসিন দেওয়া হয়। তবে এখানে কনফার্মেটরি কোনটা, সেটা হচ্ছে লিভার বায়োপসি। এটা কিন্তু কনফার্মেটরি টেস্ট, নট আলট্রাসোনোগ্রাম। তারপরে বাকিগুলো আমরা কজ চিন্তা করে দিতে হবে। যেমন ধরো হিমোক্রোমাটোসিস যদি সাসপেক্ট করি তাহলে আয়রন প্রোফাইল দিব। তারপরে হচ্ছে উইলসন সাসপেক্ট করলে 24 আওয়ার ইউরিনারি কপার দেয় আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আলফা 1 অ্যান্টিট্রিপসিন। হ্যাঁ, পিবিসি সাসপেক্ট করলে আমা এএমএ অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি এগুলো দেওয়া হয়। দেন এগুলো আর দরকার নাই আমাদের। তাহলে সিএলডির এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে সিএলডি কখন বলে সেটা হচ্ছে 6 মান্থ অর লঙ্গার। মনে রাখতে হবে সিকেডির ক্ষেত্রে কিন্তু 6 উইকস আর সিএলডির ক্ষেত্রে হচ্ছে 6 মান্থ। এটা কিন্তু এবার ফাইনাল প্রফেও জিজ্ঞেস করছে। তারপরে হচ্ছে তোমার সিরোসিসের ডেফিনিশনটা এটা মুখস্থ করে ফেলবা। সিরোসিসে এই যে যে জিনিসগুলো পাওয়া যায় এটাই কিন্তু আমরা লিভার বায়োপসিতে হচ্ছে দেখি, যে হচ্ছে তোমার ডিস্ট্রাকশন অফ দ্য লিভার সেল, তার সাথে ফাইব্রোসিস আর ডিস্টরশন অফ দি নর্মাল আর্কিটেকচার, নোডুলার ডিজেনারেশন। টাইপস তেমন একটা লাগবে না। কজেস অফ সিএলডি অলরেডি বলে ফেলছি, যে ভাইরাল কজ, অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তারপরে এই যে পিবিসি, পিএসসি, এই যে জেনেটিক তিনটা ডিজিজ এগুলোই কমন, এগুলোই বলবা। স্টিগমাটা এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডেডলি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এটা সবসময় মনে রাখতে হবে। হাত দিয়ে শুরু করবা, যে পামার ইরাইদেমা, ডুপুইট্রেন্স কন্ট্রাকচার, লিউকোনাইকে, নেইল গুলো সাদা হয়ে যাবে। ক্লাবিং, এটা তোমার জেনারেল পার্টে মনে হয় দেখছো, যে ক্লাবিং এর স্টেজ গুলো ভালো করে পড়বা, ক্লাবিং এর আদার কজ গুলো পড়বা কিন্তু। যেমন ক্লাবিং এর আদার কজ এর মধ্যে আইএলডি, লাং কার্সিনোমা, এমপাইমা থোরাসিস, তারপরে টফ, হ্যাঁ, এই ধরনের যা যা ডিজিজ আছে সেগুলো ভালো করে পড়তে হবে কিন্তু। ফ্ল্যাপিং ট্রেমর ওই যে বললাম এনকেফালোপ্যাথির জন্য থাকে। তারপরে ফেসে কি কি দেখি আমরা, হ্যাঁ, প্যারোটিড এনলার্জমেন্ট, জেনথ্যালাসমা, স্পাইডার এনজিওমা, পিগমেন্টেশন, হেপাটিক ফেসিস, হ্যাঁ, জন্ডিস, সাইনোসিস। চেস্টে গাইনিকোমেশিয়া থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, গাইনিকোমেশিয়াটা কিন্তু পরীক্ষায় দেখতে বলে। তারপর হেয়ার কমে যাবে। এটা বেসিক্যালি কি হয়, পেশেন্টের যদি লিভার নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে আমরা জানি যে ফিমেল হরমোন যে ইস্ট্রোজেন থাকে এটা কিন্তু মেইলেও প্রেজেন্ট থাকে, কিন্তু এটা মেইলে লিভারে হচ্ছে মেটাবোলাইজড হয়ে যায়, যার জন্য ইস্ট্রোজেনটা প্রিডমিনেন্টলি কাজ করতে পারে না। কিন্তু এই সিএলডির পেশেন্টের ক্ষেত্রে যেহেতু তার লিভারের সমস্যা, তাইলে তার ইস্ট্রোজেন গুলা ওভাবে করে মেটাবোলাইজ হবে না, যার জন্য সার্কুলেটিং ইস্ট্রোজেনের জন্য এইসব ফেমিনিন ক্যারেক্টারিস্টিক গুলো ডেভেলপ করবে। এই যে গাইনিকোমেশিয়া, সেকেন্ডারি ব্রেস্ট ডেভেলপমেন্ট করে ইস্ট্রোজেন আমরা জানি, হেয়ার কমে যাবে, তারপর টেস্টিস অ্যাট্রফি হয়ে যাবে, এগুলো সব ওইটার কনসিকুয়েন্স হিসেবে হয়। দেন সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন অলরেডি বলছি, স্প্লিনোমেগালি। আচ্ছা এইটা কিন্তু এবার হচ্ছে জিজ্ঞেস করছে যে ডিকম্পেনসেটেড সিরোসিস কখন বলে। ঠিক আছে, ডিকম্পেনসেটেড সিরোসিস হচ্ছে তোমার হলো যদি অ্যাসাইটিস থাকে, জন্ডিসটা বেড়ে যায়, হেপাটিক এনকেফালোপ্যাথি থাকে, পোর্টাল হাইপারটেনশন উইথ ভেরিসেল ব্লিডিং, মানে সবথেকে খারাপ খারাপ কন্ডিশন গুলো সিরোসিসের হচ্ছে এখানে আসবে। দেন এটার কমপ্লিকেশনস কি কি আছে দু একটা দেখে নিবা, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এসবিপি, এই স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস যেটা বললাম, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ। ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, চাইল্ড পার্ক ক্লাসিফিকেশন এটা না পড়লেও চলবে। এসবিপি এর কথা অলরেডি বলে ফেলছি আমরা, ওইটুকু জানলেই চলবে আমি যতটুকু বলছি। হেপাটো রেনাল সিনড্রোম আর হেপাটো পালমোনারি সিনড্রোম একটু তোমরা দেখতে পারো, বাট এগুলো তেমন একটা পরীক্ষায় ধরে টরে না, লেস লাইকলি এগুলো আসার। তারপরে সাইটস অফ পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, জাস্ট তোমরা সাইট গুলো পড়ে যাবা, যেমন হচ্ছে এট দ্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, লোয়ার এন্ড অফ রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল, ডিটেলস পড়ার দরকার নাই, এন্টিরিয়র আম্বিলিকাল ওয়াল, বেয়ার এরিয়া, এগুলো জাস্ট একটু দেখে নিলেই চলবে। আর হচ্ছে এই জিনিসগুলো কি কি আছে, মানে এগুলো জাস্ট তোমার হচ্ছে একটু আইডিয়া থাকলেই চলবে।
যে পামারির এদেমা কাকে বলে, ডুপুইট্রান্স কন্ট্রাকচার কাকে বলে, এগুলো তুমি জাস্ট একটা ছবি কোথাও দেখে নিলেই বুঝতে পারবা। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে? 2, 7, 9, 10 এই চারটা ক্লটিং ফ্যাক্টর যেগুলো হচ্ছে লিভারে প্রডিউস হয়। সো সিএলডির পেশেন্টের কিন্তু এই ক্লটিং ফ্যাক্টর গুলো ডেফিসিয়েন্সি হয়। আর এই ডেফিসিয়েন্সিটার কারণেই কিন্তু পেশেন্টের হচ্ছে তোমার ওই যে ইসোফেজিয়াল ভ্যারিসেস, হিমোরয়েডস, ওই জিনিসগুলা হয়, আমরা দেখলাম তখন। এই আর কি। আর এগুলো দরকার নাই। সিস্টেমিক এনকেফালোপ্যাথি বা হেপাটিক, আচ্ছা হেপাটিক এনকেফালোপ্যাথি যদি পেশেন্টের হয় তাহলে একটা জিনিসের নামই মেনলি জানতে হবে, এটা হচ্ছে ল্যাকটুলোজ। এই ল্যাকটুলোজটাই হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট ফর হেপাটিক এনকেফালোপ্যাথি। ফালমিনেটিং হেপাটিক ফেলিয়ার সম্পর্কে ডিটেলস তেমন একটা লাগে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া। সেটা হচ্ছে পেশেন্টের হলো, ধরো একটা স্টার আঁকতে দিব আমরা, স্টার যেভাবে করে আঁকে আর কি, এরকম করে আঁকে। তো এই পেশেন্টকে যদি আঁকতে দেই আমরা, সে দেখা যাবে যে এরকম এরকম করে কিছু একটা আঁকলো, যেটা হচ্ছে কিছু হয় নাই। সো এইটাকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া। এই জিনিসগুলা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে পাবো আমরা। আর এই যে অ্যাসাইটিস সম্পর্কে যেগুলো লিখছে এগুলো আমরা অলরেডি জানি, বাট আমাদের এখানে একটা জিনিস পড়তে হবে, এটা হচ্ছে যে এটার ট্রিটমেন্টটা কিভাবে করব, সেটা কই দিচ্ছে ওরা। এই যে এখানে হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে আমরা কি করব, ফার্স্ট কথা হলো পেশেন্টকে বেড রেস্ট করতে বলবো, কারণ হরাইজন্টাল পজিশনে থাকলে ডায়োরেসিসটা বাড়তে পারে। সেকেন্ডলি সোডিয়াম এন্ড ওয়াটার রেস্ট্রিকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের অলরেডি বডিতে পানি জমে আছে, সো তুমি পানি আর ফার্দার বেশি দেওয়া যাবে না, লবণও বেশি দেওয়া যাবে না, তাই পানি অনেক কম, একটা বোতল নিয়ে রাখে এইসব পেশেন্টরা, এই যে 0.5 থেকে 1 লিটার পার ডে, এরকম একটা অল্প অ্যামাউন্টে পানি খাবে। তারপরে হচ্ছে এখানে হলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট কি, এই যে এইটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট স্পাইরোনোল্যাকটোন, এই স্পাইরোনোল্যাকটোনটা কিন্তু এখানে হচ্ছে ফার্স্ট চয়েস এই এসআইটিস এর ট্রিটমেন্ট হিসেবে। আর এটাতে যদি রেসপন্ড না করে তাহলে হচ্ছে আমার হলো ফ্রুসেমাইড দিতে হবে। তারপরে যেটা বলছিলাম তখন যে প্যারাসেন্টেসিস, এটা হচ্ছে ফ্লুইডটাকে হচ্ছে আমরা ড্র করব, ওয়ার্ডে এই জিনিসটা করা হয়। তো ফ্লুইড ড্র করে সাথে আবার অ্যালবুমিন দিয়ে দিতে হয়। আর আদার কিছু মোড অফ ট্রিটমেন্ট আছে, যেমন এই যে লাভিন শান্ট আর টিপস, এগুলো জাস্ট নাম দেখে নিলেই হবে। টিপস হচ্ছে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট। আর এই যে লাভিন শান্ট আছে, মানে এই শান্টটা কি করে, পেরিটোনিয়াম যে ফ্লুইডটা জমা আছে এই ফ্লুইডটার সাথে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন একটা শান্ট করে দেয়, যার জন্য যে পানিটা পেটে জমেছিল ওই পানিটা আবার ব্লাড ভেসেলে চলে যায় এভাবে। আর ফাইনালি সবকিছু ফেল করলে আমরা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন করব। এভাবে করে মোটামুটি সিএলডির ম্যানেজমেন্টটা এভাবে লিখতে হবে আর কি। এই তো, সিএলডি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট একটা কেস।